গল্পে আড্ডায় রৌহিনের গল্প পাঠের আসরে প্রিয় শ্রোতা বন্ধুদের সকলকে আরও একবার স্বাগত। আজকের আসরে আমরা শুনব বাংলাদেশের আধুনিক যুগের লেখক রুকসানা কাজলের গল্প খোঁজ। বাংলাদেশের আধুনিক লেখকদের মধ্যে রুকসানা কাজল একটি বিশিষ্ট নাম। বর্তমান সময়কে তার প্রেক্ষাপট সহ তন্নিষ্ঠভাবে কলমে ধরে রাখার কাজ যে কয়জন সৎভাবে চালিয়ে যাচ্ছেন, রুকসানা তাঁদের একজন। এই গল্পটিতেও আধুনিক বাংলাদেশ আছে, তার গ্রাম শহর, তার রাজনীতি, মুক্তিযুদ্ধ, তার ব্যাখ্যা সব নিয়েই আছে। কিন্তু সর্বোপরি আছে মানবতার বার্তা, মানুষে মানুষে সম্পর্কের বার্তা। আগের পর্বের মতো এই পর্বের গল্পটিও পাঠ করছি গল্প পাঠ ওয়েবজিনের পাতা থেকে। সেই পাতার লিঙ্ক তো আমাদের বর্ণনা বাক্সে থাকছেই। এছাড়াও গল্পটি পাবেন বাংলাদেশের উত্তরণ প্রকাশনা প্রকাশিত লেখকের করাল দুপুরের গল্পগুলি গ্রন্থটিতেও। সেই বই অনলাইন পাবার হাল হকিকত যথারীতি পেয়ে যাবেন আমাদের বর্ণনার বাক্সেই। তাহলে আসুন এবার শুনে নিই রুকসানা কাজলের গল্প খোঁজ। পাঠে আমি রৌহিন। সার সার লোহার খাট, তাতে বসতেই কেউ কক করে সমস্বরে মুচড়ে উঠল খাটগুলো। প্রজাপতির মতন তিনটে মেয়ে একে অপরের সাথে লেপ্টে বসে আছে। ৬-৭টা গ্রাম্য সরল মুখ ওদের দিকে তাকিয়ে হাসছে। প্রত্যেকের নাকেই একাধিক নাকফুল, প্রত্যেকেই কানে পড়েছে অধিক প্রচলিত ডিজাইনের গ্রাম্য কারিগরের বানানো সোনার কানপাশা। কারো কারো মাথায় আধা ঘোমটা, কেউ কেউ আবার ওদের দেখে বয়সের ভারে ঝুলে পড়া বুকে একটুখানি শাড়ি টানতে গিয়েও থেমে যায়। তানারা দেহি আমাগো নাতনি গো লাহান, আইসো গো বোনেরা, বউ হান তোমরারা। একজন নীল ফুল শাড়ি পরা মহিলা সাইনির ঝাঁকড়া হলুদ কালো চুলে হাত দিয়ে অবাক হয়। হায় হায়, ও সেরি, তোমরার চুল দেখতারি পাক ধরছইন। সাইনি বিব্রত হাসিতে মাথা সরিয়ে নিতে চায়। চুলে কাউকে হাত ছোঁয়াতেও দেয় না। হোস্টেল খরচের টাকা দিয়ে চুলে হলুদ রং করেছে, কালো চুলে ঝিলিক দিচ্ছে গোছা গোছা হলুদ ডোরা দাগ। বন্ধু মহলে এমনকি ওর থিসিস পেপারের শিক্ষক পর্যন্ত ঈগল চোখে ঝাড়া 2 মিনিট তাকিয়ে থেকে রঙ্গনকে জিজ্ঞেস করেছিলেন, ওর মাথা মতো ঠিক আছে তো রে? রঙ্গন মাথা নাড়তেই ম্যাম দীর্ঘশ্বাস ফেলেন। শখের দাম লাখ টাকা। মানুষ যদি জন্তুর চেহারা চায় তো অন্য মানুষের কি? ল্যাপটপে চার্জার লাগিয়ে সাইনির দিকে দ্বিতীয়বার না তাকিয়েই ম্যাম বলেছিলেন, বাহ, বেশ লাগছে তোকে, মনে হচ্ছে একটা বাচ্চা জেবরা আমার ক্লাস করতে এসেছে। আয় বস। নীলফুল মহিলা বালিশের পাশে রাখা রঙিন কাপড়ের ব্যাগের দিকে সরে যায়। অসংখ্য শিরাযুক্ত হাতে ব্যাগের ভেতর থেকে বের করে আনে কতগুলো সোনালি আঁচ ধরা চিরামুড়ির মোয়া। অন্য ব্যাগের অতল ভাণ্ডারে হাত ঢুকিয়ে বার করে পাকানো পিঠা। দু চোখে খুশি ছড়িয়ে মেয়েদের সামনে তুলে ধরে। খাও গো সেরিরা, অহনের সময় বানায় আনছি। টেস্ট খারাপ না, খাড়ি গুড়ে বানানো পিঠা খাওসুননি কোনো দিন? চকচকে চোখে রঙ্গন একসাথে 2টো পিঠা তুলে নেয়। সাইনি মোয়া হাতে দ্রুত হিসেব করতে থাকে। 71-এ এদের সবার বয়স যদি 16, 20, 21, 25 হয় তো এখন কত হবে? হাবাতের মতো খাচ্ছে রঙ্গন। মোটুদের ক্ষুধা একটু বেশিই থাকে, তাই বলে এভাবে কেউ খায়? চোরা কোনোই মেরে দেয় উর্মি। ওর হাতে অনেকক্ষণ ধরে রাখা একটা মোয়া ভেঙে ভেঙে একটা মুড়ি বা চিঁড়ে খুঁড়ে খাচ্ছে। যখন তখন যে কোনো খাবার খেতে পারে না উর্মি, মেপে খায়। খেয়ে খেয়ে অযথা মোটা হওয়ার কোনো পিতলে শখ ওর নেই। এমনিতেই মোটা মানুষ দেখলে 20 চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে ধুমছে গালাগাল দেয়। একসাথে খেতে বসলে ওর ভাগের বেশিটা খাবারই চলে যায় রঙ্গনের পেটে। উর্মি তাই হাসায়, হয় মুটকি, লেখা রাখোস, তোমারও মোটু শরীরে বন্ধু আমারও মূল্য আছে। কনুইয়ের গুঁতো খেয়ে পিঠা আটকে যায় রঙ্গনের গলায়। করুণ চোখে উর্মির দিকে তাকায়। 2 গাল ফুলে ব্যাং। তড়িঘড়ি মলিন রঙের একটি শীর্ণ হাত রঙ্গনের পিঠে জোরে জোরে চাপড় দিয়ে বলে, হায় হায় রে, কুত্তা মরুক, শ্যাল মরুক, আমার খোকা বাঁচুক। 60 আস্তে আস্তে খাও গো সেরি, আস্তে আস্তে খাও। 6-7 জন মহিলা শিশুর মতো হেসে ওঠে। তোমরা একজনও আমরার জেলার ছেড়ি না। তা এখন কও গো সেরিরা, কি জানতে আইসো তোমরা? সাইনি বোঝে, সাংবাদিকদের সাথে কথা বলতে বলতে এরা বুঝে গেছে যারা আসে তারা জানতে আসে 71-এ তারা কিভাবে ধর্ষিত হয়েছে,
কতজন পাকিস্তানি আর্মি ধর্ষণ করেছে, রাজাকারেরা তাদের চেনাজার ছিল কি না, তাদের বাপ স্বামী ভাইদের কি অবস্থা করেছিল আর্মিরা, ধর্ষণের ফলে তাদের কি কারো কোনো সন্তান হয়েছিল, সেই সন্তান কোথায়, তাদের বাপ ভাই স্বামীরা কি তাদের সহজভাবে গ্রহণ করেছিল, কারো কারো যে বিয়ে হয়েছে সেই স্বামী কি কখনো দুর্ব্যবহার করেছে তাদের সাথে। এই যে দেশ বিদেশে ধর্ষিতা হিসেবে তাদের ছবি পরিচয় পত্রপত্রিকা টিভিতে প্রচার হচ্ছে, তাতে তাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজনের পরিবার পাড়াপড়শি সমাজ কিভাবে নিচ্ছে, সরকার কি কি সুবিধে দিয়েছে তাদের, আদৌ কি কিছু দিয়েছে? প্রশ্নপত্রের খাতা খুলে মেলে ধরে রঙ্গন। উর্মি রেকর্ড করবে বলে রেডি। সাইনি উঠে দাঁড়ায়। এই, তোরা ইন্টারভিউ নিতে থাক, আমি অন্য রুমে ওদের সাথে কথা সেরে ফেলি, তাড়াতাড়ি করিস। মূলত কাউকে কিছু না বলেই ওরা চলে এসেছে এদের ইন্টারভিউ করতে। সরকারি দলের উদ্যোক্তারা সাহায্য সম্বর্ধনা দিতে গ্রাম থেকে নিয়ে এসেছে এই নারীদের। এরা ৭১-এর বীরাঙ্গনা। দু একজন আবার ঘাতক দালাল নির্মূল কমিটির হয়ে সাক্ষ্য দিয়েছে। পথে পুলিশ পাহারা থাকলেও আপাতত ধারে কাছে আসা আত্মীয় স্বজন ছাড়া আর কেউ নেই। এই সুযোগ নিয়েছে ৩ ডানপিটে মেয়ে। সাইনি পাশের রুমে কাউকে খুঁজে পায় না। আশ্চর্য তো, হিসেবে আরও ৬-৭ জন থাকার কথা, তারা কোথায়? মোট ২০ জনের ভেতর বেঁচে আছে এই কজনা। যথেষ্ট বয়স হয়েছে, আগামী বছরে বীরাঙ্গনারা বেঁচে থাকে কিনা সেই আশঙ্কা থেকেই ওরা এভাবে ছুটে এসেছে, কিছুটা অন্তত যদি সত্যি ঘটনা জানতে পারে। আজকাল তো অনেকেই বলছে ৭১-এর ধর্ষণ ফর্ষণ সব ফালতু কথা, প্রমাণ দেখাক দেখি পাকিস্তানিরা ধর্ষণ করেছে কাকে। সাইনি জানে ধর্ষণ হয়েছিল, ইতিহাস মিথ্যে বলে না, কিন্তু বাঙালি মানসিকতায় সেগুলো লুকিয়ে ফেলা হয়েছিল অসম্মানের ভয়ে। যুদ্ধ শিশুদের পাঠিয়ে দেওয়া হয়েছিল বিদেশে, ফলে ধর্ষিতা মেয়েদের অধিকাংশ তাদের পরিবারের সাথে সমাজের মূল স্রোতে মিশে গেছে। কেউ কেউ আত্মপরিচয় লুকিয়ে পরবাসী, তাই বলে পাকিস্তানিদের নারী নির্যাতন ধর্ষণ তো আর মিথ্যে হয়ে যায় না। ট্রুথ ইজ অলওয়েজ ট্রুথ। সরকারি দলের লোকেরা এই কাজটা বেশ ভালো করেছে। সাইনি মনে মনে তারিফ করে আন্দালিবদের। অবশ্যই এই মুহূর্তে এই প্রজন্মের বাঙালিদের জানা উচিত ৭১-এর যুদ্ধে কি কি হয়েছিল বাঙালিদের সাথে। যদিও সাইনির সাথে সরকারি দলের কারো কারো সাপে নেউলে সম্পর্ক, বিতর্ক প্রতিযোগিতায় তিল পরিমাণ সুযোগ পেলেই সাইনি ধুয়ে দেয় সরকারি দলের বিভিন্ন অসাধু নেতা আর তাদের কর্মকাণ্ডকে। তবে অধিকাংশ বড় ভাই সাইনিকে যথেষ্টই স্নেহ করে, তাদের অনেকটা প্রশ্রয়ও পায় সে। ফলে যেখানে মার খাওয়া একান্ত হয়ে দাঁড়ায় সেখান থেকে গলে বেরিয়ে আসতে পারেও। কারণ মতের অমিল হলেও সাইনির সমর্থন সব সময় স্বাধীনতার সপক্ষ শক্তির পক্ষে, আর বঙ্গবন্ধু ওর হিরোদের একজন। বঙ্গবন্ধুকে নিয়ে যুক্তিহীন খারাপ কিছু বললেই ও তাকে মেরে দিতে বিন্দুমাত্র দ্বিধা করে না। তবু উদ্যোক্তারা টের পেলে নিশ্চিত ধাওয়া দেবে ওদের। কিন্তু গেল কোথায় বীরাঙ্গনারা? কাউকে না পেয়ে বেরিয়ে যাচ্ছিল সাইনি। এ সময় একজন মহিলা এসে রুমে ঢোকে। আপনি কেডা? সাংবাদিক? মিথ্যে কথার মা বাপ সাইনি, যে কোনো মুহূর্তে চোখে মুখে মিথ্যে বলতে পারে ও। তবে হ্যাঁ, সাংবাদিক কথাটা মুখে এসেও এবার ছড়া ছড়ায় না, সত্যি করেই বলে আমি ছাত্রী। এবার গুছিয়ে বসে মহিলা, বেশ গোছানো গিন্নিবান্নি চেহারা। এই ইউনিভার্সিটির? মাথা নাড়ে সাইনি। বহেন গো সেরি, আমার ছেলেও এখানে পড়তেছে। এ সময় একজন ফর্সা লম্বা মহিলা খাটের মাথার কাছে এসে বসে। সাইনিকে দেখেও দেখে না, দীঘল হাঁটুর উপর হাত রেখে জানালা দিয়ে তাকিয়ে থাকে এক ধ্যানে। বাইরে রেলিং জুড়ে পায়রারা নির্ভয় ওড়াউড়ি করছে, তাই দেখে একা একাই হাসে মহিলা। কপালের ডান দিকে ঘূর্ণিতে ছলছল করছে জল। কাঁচা পাকা এক বোঝা কালি চুল, চোখে মুখে অদ্ভুত কৌতূহল, যেন এই প্রথম জ্বালালি কবুতর দেখেছে সে। কবুতরগুলো নীলচে কালো পালকে এত কী যে আছে দেখার। সাইনির বুক ধকধক করে ওঠে। বরণানু বলতো এই নীল কবুতরগুলো নাকি হজরত শাহজালাল রাস সাথে প্রথম সিলেটে এসেছিল, তারপর ছড়িয়ে পড়েছে সারা ভারতবর্ষে। মাঝে মাঝে ঝাঁক বেঁধে উড়ে যায় দূরে, কখনো উড়ে এসে বসে গৃহস্থের উঠোন বা গাছে। তবে কি ওরা খুঁজে বেড়াচ্ছে কাউকে? ভালো করে দেখার জন্য ঘূর্ণিচুলো মহিলার কাছাকাছি গিয়ে বসে সাইনি। উনাকেও?
হ্যাঁ, সদ্য পরিচিত সায়রা বানু পানের গায়ে চুন লাগিয়ে মুখের একপাশে ঠেসে দিয়ে জানায়, ওর নাম পারবিন বানু, আগে হিন্দু আসিল, বাপ ভাইরা ঘরে নেয়নি। কেমনে নেয় কত মাইয়ে, তারার মাইয়ে যে মিলিটারি সোমা, তারারা আবার আইবনে, তরে নিয়ে যাইবনে, এই মিথ্যা বইলা এ জন্মের মতো ইন্ডিয়া চইলা গেছে। পারভিন বানু ঘাড় ঘুরিয়ে হাসে, আমি বাচ্চা আছি জানলে মা আমারে সাথে করে নিয়ে যাইতো গো বোন। বাবা দাদা যে মিথ্যে কইছিল তোমার পারুল মরে গেছে গা, মা তাই চলে গেছে আমরারে ফেলে। সায়রা বানু গল্প করার মতো করে বলে, মিথ্যে বলিস না পারু, তুই যে ট্রেনের সাথে সাথে ছুটে গেছিলি, জালনা দিয়ে মা মা করে কতবার কানলি, তোর মা কি একবারও ফিরা তাকাইছিল তোর দিকে? ধরা পড়া চোখে হাসে পারভিন বানু, দু হাঁটুর উপর মাথা রেখে রোদ্দুর দেখে। রোদ্দুর ধুয়ে দিচ্ছে রেলিংয়ে রাখা লাল গামছা। একটি শিশু গেঞ্জি মাটির দিকে নত হয়ে থাকা জাতীয় পতাকার রংচটা পিঠ। পায়রাগুলো একে অন্যের সাথে খুনসুটি করছে। কি যেন গুনগুন করে ওঠে পারভিন বানু, কান্নার মতো, দুঃখের মতো সুরে। অপরিমেয় স্নেহমাখা গলায় সায়রা বানু বলে, আমার বড় ভাইজান ওরে বিয়ে করে নিছিল তখন, আমার দাদার বন্ধু ছিল যে। পারুল হলো আমার পারভিন ভাবি, আমার মিতে নয়নমণি। তারপর গলা নামিয়ে ফিসফিস করে, ওর মাথাটা আজকাল ঠিক নাই গো সেরি, তাই সাথে আইসি। স্বামী মরে গেছে, ওর মায়ারাও পরের ঘরে, মৃত্যুপানা বয়স হয়ে যাচ্ছে, বাপ মাকে মনে করে আজকাল খুব কান্দে গো। সায়রা বানুর দরদি চোখে জল ভাসে, আঁচলে চোখ মুছে সরে আসে পারভিন বানুর কাছে। ভাবি আহো দেই, চুল আশ্রয় দিই তোমরা। সাইনির বুকের ভেতর পাথর ভাঙার শব্দ বেজে ওঠে। ওর মোবাইলের গ্যালারিতে 18 বছরের এক মেয়ের ছবি আছে। পুরনো ছবি থেকে নানাভাবে শুধু মুখটা নেওয়া। তারও কপালের ডান দিকে ঘন গভীর ঘূর্ণি ছিল। হাওড়া জেলার কোনো গ্রামে ছিল সেই মেয়ের বাড়ি। বাড়ির উঠোনে পাশের বাড়ির আসগর চাচার জ্বালালি কবুতরগুলো উড়ে উড়ে এসে বসত। একবার এক ঝাঁক কবুতর সদ্য নেড়ে দেওয়া ধানের উপর ঝাঁপিয়ে পড়লে কি দুদ্দার করে তারা 3 বোন কবুতর তাড়িয়েছিল। সেই সময় কি কারণে যেন বাপের বাড়ি বেড়াতে আসা বড়বাজির হাতের লাঠিতে কপাল ফেটে গেছিল সেই চুলে ঘূর্ণি মেয়েটার। সে কি কাণ্ড! 7 দিন পরে দেখতে আসবে ছেলেপক্ষ, ছেলের বাড়ি মালদা। তবে গোপন কথা, বিয়ের পরেই তারা চলে যাবে পূর্ব পাকিস্তান। মালদার ওই পারে মহানন্দা, মহানন্দার ওই পারে রাজশাহী জেলা, রাজশাহী দিয়েই শুরু পূর্ব পাকিস্তানের। ওই দেশের সবাই বাঙালি, ওদেরকে সবাই বলে বাঙাল। কি তাদের কথার ছিরি, কিন্তু ভারী তেজ তাদের, আগুনে প্রতিবাদী তারা। মুসলিম লীগের ষড়যন্ত্রকে লাথি মেরে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রাণ দিয়েছে ও দেশের সাহসী ছাত্ররা। হাওড়ার বাড়ির বারান্দায় খই দুধ খেতে খেতে মেয়েটার আব্বু, আসগর চাচা, জিতেন কাকা, সনাতন কাকা, রহম মুন্সি আহা আহা করে গল্প করত বাঙালদের। ইস, যদি 47-এ এমন একটা প্রতিবাদ করা যেত, শালার দেশ কি আর ভাগ হতে পারত তখন? কি কপাল মায়েরি, আমাদের দেশ, আত্মীয় স্বজন, বন্ধু, প্রতিবেশী, জমি জমা সব আমাদের, ভাগ করলো কিনা শুয়োরের জাত ওই ফিরিঙ্গিরা। ব্যান্ডেজ বাঁধা কপাল দেখিয়ে ঘূর্ণিচুলো মেয়েটা হাসছিল। ভালোই হলো বাজি, আমার কপালের লেখা মুছে গেল, এবার নতুন করে লেখা হবে, নতুন লেখা, নতুন দেশ, নতুন করে বাঁচা। ভেতরে ভেতরে মেয়েটার বাবাও গুছিয়ে নিয়েছিল, পূর্ব পাকিস্তানেই চলে যাবে তারা। এখানে হ্যাঁটা খাচ্ছে রোজ রোজ, আগে আকার ইঙ্গিতে, এখন সামনাসামনি। সেদিন ধানি জমির 2 হাত ভেতরে লাঙল চালিয়ে দিয়েছে রূপসাধন। যাসলা ন্যাড়া, কি করবি কর দেখি। মেয়েটার আব্বু মুখ কালো করে ফিরে এসেছে। পাড়ার মধুসূদন, জিতেন, রাধু রমনরা মিটমাটের অনেক চেষ্টা করে হতাশ হয়ে বলেই দিয়েছে, চলেই যা রে তুই, আমরা আর পারছি না তোদের পাহারা দিতে। পাকিস্তানে মার খাচ্ছে হিন্দুরা, ইন্ডিয়ায় মার খাচ্ছে মুসলিমরা। 65-র যুদ্ধের পর হিন্দু মুসলিম দ্বন্দ্ব যেন আরও বেড়ে গেছে। 2 দেশের কোথাও কোথাও রায়ট হয়ে গেল, অথচ যুদ্ধ হয়েছে সেই কোথায় কোন ভারত আর পশ্চিম পাকিস্তানের সীমান্তে। ঘূর্ণিচুলো মেয়েটা বাবার 2-1 ঘর আত্মীয় 47-এ চলে গেছিল পূর্ব পাকিস্তান। তারা ডাকছে, চলে আয়, আগে জান ইজ্জত, পরে জমি জমা ধন সম্পদ, ভাগ তো হয়েই আছে। হিন্দুর জন্য হিন্দু দেশ, মুসলিমদের জন্য মুসলিম দেশ। অযথা নোক্তা করে কি হবে আর।
বিয়ের দুদিন পরে ঘূর্ণিচুল মেয়েটা চলে যায় স্বামীর সাথে। তাদের শেষ দেখেছিল সবাই ট্রেনে, লাল বেনারসিতে তাজা ফুলের মালা গলায় বর কনে সালাম করে উঠে গেল ট্রেনে। তারপর কেবল চলন্ত ট্রেন থেকে হাত নাড়া, ট্রেনের সাথে হাঁটতে হাঁটতে মেয়েটার মায়ের ফুঁপিয়ে ওঠা, আয়শা মা আমার, পৌঁছে চিঠি দিও আম্মু, চিঠি দিও জামাই বাবা। তারপর দুজনেই হারিয়ে গেছে অনন্ত গতির পথে। মাঝ রাস্তায় চেন টেনে কারা যেন নিয়ে গেছে আয়শাকে। কেবল মেয়ে জামাইয়ের কম্পার্টমেন্টেই ডাকাতি হলো, কেবল মেয়ে জামাইকেই তুলে নিয়ে গেল কারা যেন। ডাকাতদের ভেতর কাকে দেখে আয়শা চেঁচিয়ে উঠেছিল। জামাইয়ের গায়ের রক্তমাখা চাদর পড়েছিল লাইনের ওপর, আরও কিছু দূরে জামাইয়ের শেরওয়ানি পরা লাশ, কিন্তু আয়শার কোনো চিহ্ন নেই। বছর বছর পেরিয়ে গেছে, আয়শা ফিরে আসেনি। ভাই বোনদের নিয়ে আয়শার বড় বাজি মানে সাইনির বড় নানু চলে এসেছিল পূর্ব পাকিস্তান। তখন উত্তাল 69, বাবা মা থেকে গেছিল হাওড়ায়। যদি ফিরে আসে আয়শা। পারুললতার কাছে গিয়ে বসে সাইনি। সুরটা চেনা, নজরুল গীতি, তুমি আমার সকালবেলার সুর, এই প্রথম স্বেচ্ছায় কোনো অপরিচিতের মাথায় হাত রাখে সাইনি। ভ্রুর ভাঁজে ভাঁজে কিছু পাকা চুল, অশ্রুসিক্ত ঘোলা চোখ, নাকফুলহীন অপরূপ সুন্দর নাক, ঠোঁটের পাশে জমে থাকা বয়সী মেঘপুঞ্জ, আর চোখের পাশে জেগে থাকা কতগুলো সচল নদীরেখা। সাইনির হাত গলে যাচ্ছে আরেকটি হাতের ভেতর। মধুমতি পেরিয়ে রূপসা, গড়াই, পুনর্ভবা, মহানন্দা, পদ্মা, গঙ্গা, সরস্বতী, যমুনা, ঝিলম, বিপাশা, সিন্ধুর সাথে কেঁদে উঠছে নিখিল ভারত। দাদা আইছিল আমরারে দেখতে। ডাক্তার, নার্স, বিদেশিরা কত করে বুঝাইলো, ওরে বাড়িতে নিয়ে যান, বাচ্চাটা তো মরে গেছে, ও এখন ফ্রি। দাদা বলল, আচ্ছা অসৌচকাল কাটুক, তখন আসবনে। আমি বললাম, কবে দাদা? ও দাদা, কবে আসবা তুমি? ইন্ডিয়াতে তোমরা কবে আইসো গো আমার সোনা দাদা? বাবাই কি আইসে তোমার লগে? রন্টু, মন্টু, বকুল, শিমুল ভালো আছো তো সবাই? দাদারে দাদা, মায়েরে বড় দেখতে মন পুড়ে রে দাদা। যুদ্ধের আগুন জ্বলে যাওয়া শিরিষ গাছের দিকে তাকায় দাদায় কইছিল, সবাই ঠিক আছে রে বইন, তুই ভালো থাকিস। সাইনির হাত বুকের উপর রেখে ফুঁপিয়ে ওঠে পারুললতা। আমারে থুয়ে ওরা চলে গেল, জম্মের মতো চলে গেল সবাই। শুনতারেছেন বুইন গো, আমার বুকের ভিতরেই খালি ট্রেনের কান্দন। এই যে কান্তের আছে, যাই 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 যাই, তুই থাক পারু, যাই 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 যাই, থাক তুই পারু, যাই যাই। সাইনির মনে হয় পারুললতাই তার হারিয়ে যাওয়া সেই স্বজন, সেই বয়স, সেই চুল। ও দুহাতে জড়িয়ে ধরে পারুললতার শুকনো শরীরটাকে। স্বজনের উষ্ণতায় মিশে যায় দুটি প্রাণ। ম্যামকে এতখানি রাখতে কখনো দেখেনি ওরা। উর্মির অসহায় লাগে, শালা বান্দর এই সাইনির জন্য এত সব সময় একটা খ্যাঁচ বাঁধানো ওর জন্মগত স্বভাব। রঙ্গনের আর কি, ওর তো যাহা 52 তাহাই 53। নিজেও গড়ায়, পড়াশুনো আরও 2-4 বছর গড়ালেও ওর কিচ্ছু আসে যায় না। খাবে আর গড়াবে, ঘড়িয়াল একটা। ওয়েট টিস্যুতে ঠোঁট মোছে উর্মি। ম্যাম, সাইনিকে একটা টাইট দিয়া ডাবরানি দিয়া দেখেন দেখি প্লিজ। আগুন আগুন চোখে রাজি হয় ম্যাম। এছাড়া উপায়ও তো কিছু দেখছি না। আচ্ছা, তোমরা শিওর সেদিন সাইনি তোমাদের সাথেই ফিরে এসেছিল? মুখের একপাশে চুইংগাম সরিয়ে রঙ্গন মাথা নাড়ে। একদম ম্যাম, আমরা আসার সময় আন্দালিব ভাইয়া চার্জ করছিল। সাইনি এমন খেউ মারছিল যে আন্দালিব ভাইয়া আর কিছু বলার সাহস পায় নাই। কলমের মুখ এঁটে চিন্তিত হয়ে পড়েন শিক্ষক নাজমা আক্তার। সাইনি হোস্টেলে থাকে, সরকারি রাজনীতি করে না, তবে টান আছে, স্পষ্টতই বামপন্থায়। উর্মির বাবা অন্যতম একজন পোশাক শিল্প মালিক। লভ্যাংশ না দিয়ে শ্রমিককে শোষণ করাই মালিকের আসল লক্ষ্য, এই কথা বলে উর্মিকে প্রায়ই খেপিয়ে দেয় সাইনি। বুঝলি উমু, প্রতিটি মালিকই এক একজন রক্তচোষা জোক, তা তারা বাবা, চাচা, ভাই, স্বামী যেই হোক না কেন। উর্মি খেপে উঠলে এক চোখ বন্ধ করে অনিন্দিত মুখে বলে ওঠে, খ্যাপস কেন তুই? এটা কি আমি কইছি? কইছে তো মার্কস দাদু, থুক্কু মনে কয় লেলিন মামু। আরে যা, ডাবল থুক্কু হইতে পারে মাও চাচা। উর্মি প্র্যাকটিক্যাল মেয়ে, ওর বাবাও। এখনই ছেলে মেয়েকে অফিস করতে বলেছে। 2 ছেলে মেয়েকে সমান সম্পত্তি আর দায়িত্ব ভাগ করে দিয়েছে নব্য শিল্পপতি সাহেব। সে কে কেমন কত বেটার
পরিচালনা করতে পারে তাই যাচাই করছে। সন্তানদের বিয়েও ঠিক করা আছে দুই শিল্পপতির সন্তানদের সাথে। থিসিস শেষ হলেই বিয়ে। উর্মির তাই এত তাড়া। নাজমা আক্তার খেয়াল করে দেখেছেন আজকাল ধনী ঘরের ছেলেমেয়েরা সাধারণ মধ্যবিত্ত ঘরের ভালো স্টুডেন্ট, শিক্ষক, ক্যাডার, চাকরিজীবী বিয়ে করতে চায় না। তারা নিজেদের গণ্ডির ভেতরেই সম্পর্ক গড়ে তোলে, সম্ভবত পুঁজি হারানোর সম্ভাবনা নেই আর চেনাজানা পরিবেশ বলেই। ভোগবাদী সমাজ ব্যবস্থার একেবারে পূর্ণ রূপ। উর্মি নিজেও ভালো স্টুডেন্ট, সুন্দরী, অসম্ভব স্ট্যাটাস সচেতন। ওর ব্যাগ বয়ে আনে একজন সার্বক্ষণিক লোক। চাপা কমান্ডিং ভয়েস, কাজ করিয়ে নেবার সূক্ষ্ম দক্ষতায় মুগ্ধ হতে হয়। রঙ্গনকে একেবারে সাধারণ মনে হলেও মোটেও সে সাধারণ মেয়ে নয়। অদ্ভুত ভালোবাসা আছে মেয়েটার বুকের ভেতর। সাইনিকে অন্ধের মতো ভালোবাসে। সারাক্ষণ সাইনির অপকর্মগুলো ঢাকতে থাকে আর কিছু না কিছু চিবোতে থাকে। সাইনির জন্য ওই বেশি বকা খায়, তাতে ওর ছাই হয়। কোনো হেলদোলের বালাই নেই রঙ্গনের মনে। মুখের খাবার পেটে চালান করে রঙ্গন বলে, সরি মিস, সরি। এই তো এক্ষুনি সাইনি এসে পড়বে। আমরা তো কতদিনই ক্লাস করি না। এই তুই যখন ডিজনিল্যান্ড ঘুরতে গেলি আমরা কিন্তু ক্লাস টাস করিনি উমু। নাজমা আক্তার ভাবে কথাটা মিথ্যে নয়। ওই 1 মাস ওরা উর্মির জন্য স্যাক্রিফাইস করেছে। প্রথম কদিন এসেই গল্প জুড়ে দিত। পরে নাজমা আক্তার নিজেই আদিবাসীদের জন্য একটি কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। রঙ্গন, সাইনি এটা নিয়ে কখনো অনুযোগ করেনি, বরং অনেক সময় টুকটাক কাজ করে দিয়েছে। সাইনি এক্সট্রা ব্রিলিয়ান্ট মেয়ে, চলন্ত জ্ঞানবৃক্ষ। মাঝে মাঝে কী যে হয়। রিফিউজি শব্দটার ওপর ওর অসম্ভব ক্রাশ। এই তো সেদিন কোন এক দেশে রিফিউজিদের বেধড়ক মারপিট করছে দেখে প্রচণ্ড উত্তেজিত হয়ে গিয়েছিল। দেশ মানে কি ম্যাম? এক টুকরো মাটি, সবুজতা, হ্রদ, নদী নাকি পাহাড়? বাঘ, পদ্ম, সূর্য, তরবারি, সেঞ্চুরি পাতা, ঈগল নাকি শাপলা? দেখুন দেখুন ম্যাম, এই বিশ্বায়নের যুগে প্রতিটি দেশ কাঁটাতারে ঘিরে ফেলেছে তাদের দেশকে। দেশ কি খাঁচা ম্যাম? নাজমা আক্তারের মনে এক বিন্দু দুশ্চিন্তা জমে ওঠে সাইনির জন্য। কপট রাগ দেখিয়ে বলেন, আরেকবার ফোন করতো রঙ্গন। এবার যদি ফোন না ধরে তোকে বাদ দিয়েই তোদের ক্লাস নেব। ঘাম ছাড়াচ্ছে মেয়েটা। আন্দালিবের সাথে কোথাও গেলে খবর হয়ে যাবে। আন্দালিব ক্যাডার, উপরে ছুপা মস্তান, ভেতরে নকশা করা মন। ওর উঠা বসাও ক্রিমিনাল ক্যাডারদের সাথে। বাহারি চুল আর হলুদ পাঞ্জাবিতে ডিপার্টমেন্টে হিমুবাই বলে বেশ প্রভাব। ফার্স্ট সেমিস্টারের মেয়েরা ক্রাশ খায় ওকে দেখে। প্রায় ডজনখানেক মেয়ে ঝুলে থাকে আন্দালিবের দুই পাশে। কবিতাও লেখে, স্বজনপ্রীতির জোরে তা ছাপাও হয় বড় বড় পত্রিকায়। সাইনির উপর মনে মনে প্রচুর রাগ আন্দালিবের। ওরাও ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসেছে। ওদের পার্ক সার্কাসের দোতলা বাড়িটা চলে গেছে শত্রু সম্পত্তি হিসেবে। রাগ ঢাকহীন, প্রচণ্ড হিন্দু বিদ্বেষী আন্দালিব। সাইনি আন্দালিবের তর্কের শুরু হয় ডিবেট ক্লাসে। নাজমা আক্তারই ডিবেটের বিষয় চূড়ান্ত করে দিয়েছিল। অসাম্প্রদায়িক বাংলাদেশ বর্তমান প্রজন্মের ভাবনা। দুই গ্রুপের ভেতর তখন থেকেই কথা কাটাকাটি, তারপর প্রায় মারামারি, হাতাহাতি অবস্থা। ডিবেটের নিয়মকানুন সব ভুলে যায় দুই পক্ষ। সাইনি চেঁচায়, তুই পাকিস্তানের দালাল, পাকিস্তান চলে যা। আন্দালিব ক্ষেপে ওঠে, তুই হিন্দুর দালাল, ইন্ডিয়া চল। সে কি প্রাণান্তকর অবস্থা। পরবর্তীতে কায়দা করে সাইনি আর আন্দালিবকে আউট করে দিয়েছিল বিচারকেরা। আন্দালিব সরকারি দল করে। বর্তমান দলটি ঘোর সাম্প্রদায়িক, কেবল নীতি কাঠামোতে অসাম্প্রদায়িক কথাগুলো ম্যারম্যার করছে। সুযোগ পেলে এক মুহূর্ত দেরি করে না সাইনি। একেবারে ধুয়ে মুছে দেয় কড়া কড়া অকথা কুকথা বলে। নাজমা আক্তারের কেন যেন মনে হয় আন্দালিব কিছুতেই সাইনিকে ছেড়ে দেবে না। ৭১-এর ঘাতক দালালরা মিশে গেছে দলটির সাথে। আন্দালিব রংচোরা কুহক নয় তো? বুকের ভেতর ধড়াস করে ওঠে নাজমা আক্তারের। আন্দালিব কোথায়? ফোন ধরছে না কেন? ডিপার্টমেন্টের পিয়নকে তক্ষুনি ডেকে আনে। জালাল, আন্দালিবকে খুঁজে আনো, এক্ষুনি, এই মুহূর্তে, যাও, ছুটে যাও। সাইনির মাথা, হাত, পা ব্যান্ডেজে মোড়া। এ তো কেবল শরীরের বাইরের ক্ষত। যা আশঙ্কা করেছিল সবাই তাই হয়েছে। সাইনি ইজ ক্রুয়েলি গ্যাংরেপড। গত 3 দিন সাংবাদিক, পুলিশ, শিক্ষক, বন্ধুরা হাসপাতাল ঘিরে রেখেছে। সাইনির বাবা, মা, ভাই এসেছে খুলনা থেকে। কে বা কারা করলো এই জঘন্য অপরাধ? আন্দালিব জান দিয়ে দিচ্ছে সাইনির জন্য। ওর দু চোখে কৃষ্ণচূড়া ফুটে আছে রাগী সতেজে। ম্যাম, সাইনিকে বাঁচাতেই হবে। ওকে মরতে দেওয়া চলবে না, কিছুতেই না। ওকে আমরা বাঁচাবই ম্যাম। নাজমা আক্তার চমকে ওঠেন। আন্দালিবের গলায় কি সমুদ্রের গর্জন? ডাক্তার, নার্স,
পুলিশের শত বাঁধা পেরিয়ে কখনো কখনো ও সাইনির পাশে গিয়ে বসে থেকেছে। মাথার মোটা ব্যান্ডেজের উপর হাত রেখে ডেকে যাচ্ছে, সাইনি ওয়েক আপ চ্যালেঞ্জার, তোকে না বলেছিলাম ভৌগোলিক স্বাধীনতা ইজ নট ইনাফ ফর হিউম্যান বিইং, মানুষের সবচেয়ে আগে দরকার মানসিক স্বাধীনতা। এগ্রি? নো? ওয়াই নট? যুক্তি দে, এক্ষুনি যুক্তি দে। এই তুই কথা বল সাইনি। ডাক্তার নার্সদের ছোটাছুটি, ওষুধের গন্ধ, হাসপাতালের আশাহীন সাদা দেওয়াল ছাপিয়ে এক নতুন আন্দালিবকে দেখে স্বস্তি পান নাজমা আক্তার। মানুষের সব ধারণাই সবসময় সঠিক হয় না। ওই অসহায় মুমূর্ষু সময়েও এটা ভেবে মনে মনে আনন্দিত হয়ে ওঠেন কম্পারেটিভ পলিটিক্সের শিক্ষক নাজমা আক্তার। আন্দালিবদের পুরো গ্রুপ ছুটছে, ডাক্তার ধরে আনছে, ঘন্টায় ঘন্টায় সাইনির শারীরিক রিপোর্ট নিয়ে স্বজনদের জানাচ্ছে। মুখের রক্ত সরে গেছে রঙ্গন উর্মিদের, থম মেরে গেছে রঙ্গন, দুবার সেন্সলেস হয়ে গেছে। উর্মি আর ওর হবু বর আশ্চর্য দক্ষতায় হ্যান্ডেল করছে সব কিছু, এমনকি ওরা ওদের ড্যাডির সমস্ত ক্ষমতা নিয়ে ছুটছে থানা, হাসপাতাল, প্রেস মিটিংয়ে। আইনি সাহায্যের জন্য ধরে এনেছে নামকরা ব্যারিস্টার। আর দেশবরেণ্য সাইকোলজিস্ট মেহফুজ মান্নান নিজেই ছুটে এসেছেন। অনেকের কাছেই সাইনি শাহাবুদ্দিন একজন প্রিয় বিতার্কিক। বিতর্কে পক্ষে বিপক্ষে সাইনি আর আন্দালিব থাকলে গ্যালারিতে জায়গা দেওয়া অসম্ভব হয়ে পড়ে। সাইনি যখন এক চোখ ছোট করে কলম তুলে আন্দালিবদের গ্রুপের দিকে প্রশ্ন ছুঁড়ে দেয়, তখন গ্যালারি থেকে আওয়াজ ওঠে, ভিভা চ্যালেঞ্জার। বিতর্ক শেষে প্রতিবার দু একজন মার খায় আন্দালিবের হাতে। মার খেয়েও দাঁত বের করে হাসে, কী করি যান হয়ে যায় ভাইয়া, কেমনে কি জানি সাইনি আপুরে সাপোর্ট করি ফেলাই, বুঝতেই পারি না, সরি ভাইয়া। বয়সের ভারে নুবজো মেহফুজ মান্নান সুতোয় বোনা লেসের সাদা রুমালে মুখ মুছে সোজা হয়ে দাঁড়ান। প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে উঠতে পারলে বাদবাকি হার্ডেলস সাইনি একাই পেরিয়ে যেতে পারবে। আসল কথা হচ্ছে ওর পাশে স্বাভাবিক থাকা, তোমরা ওকে ঘিরে থাকো। সেন্স ফিরেছে সাইনির। ভেজা টাওয়েল দিয়ে মুখ মুছিয়ে যেন কিছুই হয়নি এভাবে রঙ্গন, আন্দালিব, উর্মিরা কথা বলছে। সিরিয়ায় ছড়িয়ে দেওয়া কেমিক্যাল বোমায় শিশুসহ কতজন মারা গেল, বাংলাদেশে জঙ্গি দমনে সরকারের ভূমিকা। মাথা চাড়া দিয়ে আবার ওঠা সেই পুরনো গল্প, গেল নদী গেল, জল গেল, এবার ভারতের কাছে দেশটাও বিক্রি করে দিল শেখের বেটি শেখ হাসিনা। গভীর অতল থেকে ভেসে ভেসে উঠছে সাইনির চেতনা। এরা কারা? সে তো ট্রেনেই ছিল। অনুষ্ঠান শেষে সেদিন সন্ধ্যায় সে পারুললতাদের সাথে উঠে পড়েছিল বাসে, কাউকে জানায়নি। এই তো কাছেই সোহাগপুর, একটা দিন বীরাঙ্গনাদের সাথে কাটিয়ে সন্ধ্যার ট্রেনে ফিরে আসবে ঢাকা। পরের দিন সকাল 11টায় ক্লাস, কিছুতেই মিস করা যাবে না ওই ক্লাস। তারপর কি হলো? ট্রেনে উঠে চোখ উপচে জল বেরোচ্ছিল ওর। একটা দিনের ভালোবাসায় সাইনির রুক্ষ কর্কশ মন নদী হয়ে বয়ে যাচ্ছিল। জালনার বাইরে মুখ রেখে অন্ধকারে ছুটে ছুটে যাওয়া গাছগুলো দেখছিল আর মুছে নিচ্ছিল ঝরে পড়া চোখের জল। চিৎকার করারও সুযোগ পায়নি সে। জনবিস্ফোরণ মুখ দেশে ওর কম্পার্টমেন্টে কজন যাত্রী ছিল একবারও তাকিয়ে দেখেনি। হিসেব ছিল মনে, 1.5 ঘন্টার পথ, না হয় 2 ঘন্টাই লাগবে। টুক করে নেমে যাবে তেজগাঁ স্টেশনে, ব্রিজ পেরিয়ে রিক্সা বা বাস ধরে চলে আসবে হোস্টেলে। এক্ষুনি কাউকে বলবে না এই অ্যাডভেঞ্চারের কথা। আর বোধহয় বলাও হলো না। মুখের ভেতর গুঁজে দেওয়া কাপড়ে ওর দম বন্ধ হয়ে যাচ্ছিল। কতজন ছিল তাও মনে নেই, কেবল প্রথম দিকের কিছু কথা মনে আছে। শালিরে রেপ বোঝা, আসলি রেপ, পাকিস্তানি স্টাইলে, তারপর লাইনে ফেলে দিবি, বডি হয়ে যাবে শালি। একটা জোনাক আলো থেকে থেকে নিভে যাচ্ছে মাথার ভেতরে। সাইনি বুঝতে পারে ঘন আঠালো এক অন্ধকার ওকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। সাইনি ভেসে যাচ্ছে সীমানাবিহীন এক মহাজলস্রোতে। পৃথিবীর দেশ নামের খাঁচাগুলো ছেড়ে ওর আত্মা উড়ে যাচ্ছে কোন মহাশূন্যে। এই বুঝি মৃত্যু? কই, খারাপ লাগছে না তো? নরম অন্ধকার ঘুম গভীর মায়া ফেলে ওকে তুলে নিচ্ছে কোলে। রেণু রেণু হয়ে গলে যাচ্ছে সাইনি। কি যে ভালো লাগছে! শুধু একা যাচ্ছে বলে বন্ধুদের জন্য কেমন যেন মায়া লাগছে ওর মনে। নাজমা আক্তার নতুন উপলব্ধিতে আপ্লুত হতে থাকেন। ক্রমশ ছোট হয়ে আসা পৃথিবীতে হিংসা, বর্বরতা, ঘৃণাকে ছুঁড়ে ফেলে আশা গাছের উদ্বাহু আহ্বানে এক হয়ে যাচ্ছে লক্ষ কোটি প্রাণ। সাইনি যেন এক অমর বন্ধনে বেঁধে দিয়ে গেল সবাইকে। মৌন মিছিল বড় হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে ক্যাম্পাস ছাড়িয়ে মুখ বইয়ের অলিগলি রাজপথে।
অসংখ্য প্রাণ মিশে যাচ্ছে সে মিছিলে, একাত্মতার যৌথ প্রতিজ্ঞায় দুলে উঠছে প্রতিটা মন। ভয় নেই বুড়ি পৃথিবী, ভয় নেই। সাইনির কবরে ফুল রেখে আনন্দে বিষাদে কেঁদে ওঠেন নাজমা আক্তার। ভয় নেই, সত্যিই কি ভয় নেই? শুনছিলেন রুকসানা কাজলের ছোট গল্প খোঁজ আমার পাঠে। গল্প এবং পাঠ কেমন লাগলো প্লিজ মন্তব্য করে জানান আমাদের মন্তব্য বাক্সে। সেই সূত্রে জমে উঠুক আড্ডাও। নতুন নতুন গল্পের নিয়মিত আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন যদি এখনও না করে ফেলে থাকেন, বিনামূল্যেই বলাই বাহুল্য। ভালো লেগে থাকলে নিজে একটু লাইক করে দিন আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিন, এই অনুরোধও প্রতিবারের মতোই রইল। আজ তাহলে আসি।